নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আমি রীতি। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি ছোট গল্প, জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা নদী ও নারী। জায়গাটা সুন্দর। রাক্ষসী পদ্মার এমন ছায়া নিবিড় শ্যামল সমতল তটরেখা সহজে চোখে পড়ে না। কথা মতো তীরের প্রকাণ্ড অশ্বত্থ গাছের গুঁড়ির সঙ্গে লক্ষণ মাঝি নৌকা বেঁধে ফেললে। নির্মলা যেন নিঃশ্বাস ফেলে বাঁচল। কটা দিন এক টানা নদীর উপর ভেসে ভেসে অরুচি ধরে গেছে। 32 পাটি বের করে লক্ষণ হেসে বললে, ইচ্ছে হলে 2 দিন জিরিয়ে নাও না, অসুবিধে নেই। 1 কোষ উত্তরে গঞ্জ আছে, ওই হোথা, ওইটার নাম নীলগাঁও। তীরে নেমে এদিকে ওদিকে একটু পায়চারি করে নির্মলা আবার এসে নৌকোয় উঠল। সম্মুখে যত দূর দৃষ্টি যায় নদীর পাড় ধরে মাঠ আর মাঠ, পরিষ্কার স্বচ্ছ সম্পতটের মাঝখান দিয়ে আঁকা বাঁকা সরু পথ গঞ্জে যাবার। এখানে ওখানে 2-1টা নারকেল গাছ আছে, আর চারিদিক নিঝুম। নির্মলার শাড়ির খসখস শব্দ ও হাতের চুড়ির আওয়াজ টের পেয়ে একটা মাছরাঙা ক্রিক শব্দ করে উড়ে গেল। নৌকোর গলির উপর বসে হুঁকো টানছিল লক্ষণ। বললে, সইবে না, রাক্ষসী এও একদিন গিলে সাবার করে দেবে। ওদিকে ছইয়ের ভিতর গুটিসুটি বসে সুরপতি মেঘনাদ বদের পাতা উল্টোচ্ছিল। নদীতীর সম্বন্ধে নির্মলার উচ্ছ্বসিত প্রশংসা এবং লক্ষণের মুখে পদ্মা গর্ভে এর পরিণতি সম্ভাবনার খেদোক্তি শুনে ধীরে ধীরে বেরিয়ে এলো। জায়গাটা সত্যি মনোরম। একদিকে জল আর একদিকে মাটি। পরিব্যাপ্ত অগাধ আকাশের তলে অনন্তে স্তিমিত বিধুর সুরটি এসে কানে লাগে। ঠিক হয়ে গেল, কাল দুপুরের পর দিন ভালো থাকলে সন্ধ্যা নাগাদ নৌকো ছেড়ে দেওয়া হবে। কিন্তু একটা জিনিস সকাল থেকে তারা লক্ষ্য করে আসছে। অদূরে কার জানি সাদা রঙের একটা বোট চুপচাপ দাঁড়িয়েছিল। কোনো সাড়া শব্দ নেই। ওটায় মানুষজন আছে কিনা তাও বোঝা গেল না, তবে বোটটা ভারী সুন্দর দেখতে। সুরপতি অনুমান করে বলেছিল, সাহেব শুভ কেউ হবে, হয়তো হাওয়া খেতে বেরিয়েছে। কিন্তু গম্ভীর মুখে লক্ষণ বললে, কাশীপুরের কুমার বাহাদুর এইদিকে প্রায়ই চরে শিকার করতে আসেন। শুনে নির্মলা তো প্রথমে ভয়ই অস্থির, তারপর আস্তে আস্তে তার ভয় কেটে যায়। সারাদিনের মধ্যে অন্তত একবার হলেও সাহেব অথবা কুমার বাহাদুরের নিশ্চয়ই দেখা পাওয়া যেত। সুতরাং ঠিক হলো বোটটা এমনি, ওতে কেউ নেই। নদীর অপর পাড়ে প্রকাণ্ড চর মরুভূমির মতো ধুধু করে, কোথাও যেন শেষ নেই। মাঝে মাঝে এক ফালি জলের রেখা রৌদ্রে চিকচিক করে। কথা হলো, খুব বেশি দূরে নয় যখন, কাল খুব সকালে নৌকো নিয়ে চরের ওই দিকটায় একবার বেরিয়ে আসা যাবে। এক ঝাঁক বালিহাঁস শোঁ শোঁ শব্দ করে আকাশের অনেক উঁচু দিয়ে উড়ে যাচ্ছিল। ছুটে নৌকো ছইয়ের বাইরে এসে নির্মলা হাঁ করে তাকিয়ে দেখছিল। এখন দুপুরবেলা। খাওয়া দাওয়ার পর সুরপতির আলসেমি এসেছে, একটু তন্দ্রার ভাব। হাতের মেঘনাদবধ একপাশে সরিয়ে রেখে কাত হবে এমন সময় নির্মলা ব্যস্ত হয়ে বললে, ওগো দেখো গো দেখো। ব্যাপার কি? নির্মলার চোখে মুখে বিস্ফারিত বিস্ময়। সুরপতি জিজ্ঞেস করলে, আরে কি হয়েছে বলো। হবে আবার কি, দেখো না যে। ব্যাপারটা কি দেখবার জন্যই হাত পা ঝাড়া দিয়ে উঠে সুরপতি বাইরে যাবার উপক্রম করছিল। নির্মলা হাত ধরে তাকে বসিয়ে দিল। বাইরে যেও না, এখান থেকেই পরিষ্কার দেখা যায়। ছইয়ের গায়ে ছোট বড় কয়েকটা ছিদ্র ছিল। আঙুল দিয়ে সেই দিকে ইঙ্গিত করে নির্মলা চুপি চুপি বললে, সাদা বোট, দেখো কাণ্ড একবার। বেড়ার গায়ে সুরপতি চোখ চেয়ে রইল। নির্মলা দেখছিল আর একটা ছিদ্রপথ দিয়ে। ব্যাপারটা দুজনের কাছে সত্যিই কেমন অদ্ভুত ঠেকছিল।
তেমনি অস্ফুট অনুচ্চ গলা নির্মলা কতক্ষণ পর প্রশ্ন করলে, কি গো, কিছু বুঝলে? না। একেবারে ফ্যাশনের ফানুষ। তাই তো দেখছি। কত বয়স হবে বলো তো? 19-20? না, ঠিক অনুমান করতে পারছি না। স্ত্রীর মুখের দিকে একবার মাত্র তাকিয়ে ফের ছিদ্রপথে চোখ রেখে সুরপতি বললে, হ্যাঁ, তার নিচে তো নয়, 21-22 হতে পারে। মেয়ে মানুষ বড়শি ফেলে আবার মাছ ধরে নাকি গো? তাতে আর দোষ কি? বললে বটে সুরপতি, কিন্তু তার চোখেও সমস্তটা কেমন বিসদৃশ ঠেকছিল। বিয়ে হয়েছে? বোধহয় না। বেড়ার ফাঁক দিয়ে দৃষ্টিটা সূক্ষ্মতর করে চালিয়ে দিয়ে নির্মলা যেন আপন মনেই বললে, তাহলে তো মাথায় কাপড় থাকত। সুরপতি চুপ করে ভাবছিল। সম্রাজ্ঞীর মতো বোটের ছাদ আলো করে ইনি কে, কি তার পরিচয়? অথচ সঙ্গে ভিতরে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। মেয়েটার পরনে ফিকে নীল রঙের শাড়ি, ঘাড়ের উপর দিয়ে মাথার পিছনে খোলা আঁচলটা বাতাসে নিশানের মতো পতপত করে উড়ছিল। বেঁটে ছাতা বাঁ হাতে, রোদের দিকে তেরছা করে ধরা। বেশবিন্যাসে তিনি যে উগ্র রকমের একজন আধুনিকা সেই বিষয়ে সুরপতির সন্দেহ রইল না। সুরপতি চেয়েই আছে। নির্মলা পিঠে আঙুল দিয়ে খোঁচা দিতেই সোজা হয়ে বসল। কি গো, কথা কানে যায় না? কি বলছো? একেবারে যে মজে গেলে দেখছি। সে কথা? তা মন্দ কি? মন্দ আমি বলেছি নাকি? হ্যাঁ? কৃত্রিম অভিমানে নির্মলার মুখ থমথম করে ওঠে। উঠে গিয়ে দড়িতে ঝুলানো পাঞ্জাবির পকেট থেকে সিগারেট এনে সুরপতি আবার বেড়ার ধাড় ঘেঁষে বসল। দেখো, এইসব ঢের দেখেছি, যাকে বলে ফাঁপা বেলুন। তাই নাকি? হ্যাঁ, সত্যি বলছি। ওদের কেবল ঠাট আর ঠমক, বুঝলে? অত বড় ধিঙ্গি মেয়ের ববকাট চুল, যেন কচি খুকি। ঢং আর কি, মেয়ে মানুষের বেহায়াপনায় চোখ টাটায়, বুঝলে? এবং এই নিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে প্রসঙ্গটা কথায় কথায় আরও বিস্তৃত ব্যাপক করে তুলল। বস্তুত তারা কেউ আন্দাজ করে ঠিক করতে পারলে না মেয়েটা কি। লক্ষণ সেই দুপুরবেলা তীরে উঠে কোন দিকে বেড়াতে বেরিয়েছে। পাটাতনের উপর পা ছড়িয়ে দিয়ে সুরপতি গা এলিয়ে দিল, আর নির্মলা ঠায় বসে আছে। বেড়ার ছিদ্রপথে একটা চোখ তেমনই ঠেকানো। অসীম ধৈর্য সহকারে আশ্চর্য দ্বীপের মতো সেই সাদা বোটের দিকে সে তাকিয়ে দেখছিল। ইতিমধ্যে দুবার ছাদ থেকে নেমে গিয়ে বোটের ভিতরে ঢুকে কি জানি কতক্ষণ টুকটাক করে মেয়েটা আবার উঠে এসেছে ওপরে। ক্রমে বেলা পড়ে গেল। আকাশ ও পদ্মার প্রসারিত বক্ষ ছেয়ে নেমে এলো দিনাবসানের নির্মল অবসাদ। পরপারে ধূসর বালির বিছানায় আঁকা বাঁকা জলের রেখা অস্ত সূর্যের আভা লেগে সোনা হয়ে উঠেছে। এবার একটা কাণ্ড ঘটল। বোট থেকে নেমে ডাঙায় উঠে মেয়েটা কি নিয়ে জানি একটা লোকের সঙ্গে রীতিমতো কুরুক্ষেত্র বাঁধিয়ে তুলেছে। কথাগুলো পরিষ্কার বোঝা না গেলেও মেয়েটার গলার চিৎকার ওখান থেকেও স্পষ্ট শোনা যাচ্ছিল। হাত মুখ নেড়ে কখনো হিন্দি, কখনো বাংলা, কখনো বা মিশ্র ভাষার শ্রাদ্ধ করে লোকটাকে পর্যদুস্ত করে দিচ্ছে। একটা কথা মুখ তুলে বলবার ফুরসত পাচ্ছে না বেচারা। মেয়েটা তুবড়িবাজির মতো ফেটে পড়ছিল। সুরপতির মুখের দিকে নির্মলা হাঁ করে তাকিয়ে রইল। তার বুদ্ধি লোপ পেয়েছে। কি গো, কি নিয়ে কিছু বুঝলে? না, একেবারে রণরঙ্গিনী। হ্যাঁ, আচ্ছা দজ্জাল মেয়ে তো। ব্যাপারটা কতদূর গড়ায় দেখবার জন্য ফের ছইয়ের গর্তে নির্মলা চুপি দেবার চেষ্টা করতেই সুরপতি বললে, থাক থাক, ঢের হয়েছে। সুরপতির রুচিতে বাধে এসব। বললে, উনি উড়নচণ্ডী দলের একজন, বলিনি? শুধু পথে ঘাটে হাটে গঞ্জেও কোমর বেঁধে ওরা বাইরের লোকের সঙ্গে ঝগড়া করতে পারে, আবার মস্করাও জানে। কিন্তু ছইয়ের ফাঁক দিয়ে নির্মলা তবু চেয়ে রইল।
কৌতূহল দমন করতে পারে না। কতক্ষণ পর লক্ষণের দেখা পাওয়া গেল। মাঠ ভেঙে ওদিক দিয়ে সে আসছিল। আস্তে আস্তে বোটটার সামনে দিয়ে একটু এগিয়ে গিয়ে ব্যাপারটা কি শুনে নিয়ে লক্ষণ নৌকায় ফিরে আসতেই নির্মলা জিজ্ঞাসা করল, এই কি হয়েছে? সামান্য একটা ডিম নিয়ে। লোকটা বুঝি ডিমের ব্যাপারই? হ্যাঁ, সকালে 2 ঘন্টা ডিম দিয়ে গেছিল। একটা নাকি পচা ছিল। একটা ডিম পচা ছিল বলে এত? অমন গলা শাসানি, চোখ রাঙানি, বলিস কি রে? নির্মলার ভ্রু যুগল কপালে উঠে গেছে। বললে সুরপতির দিকে চেয়ে, শুনলে কাণ্ড? একেবারে তিরিক্ষি মেম সাহেবী মেজাজ। মেজাজ বলে মেজাজ? মনে করেছিলুম কি না জানি রাহাজানি হয়ে গেল। মেজাজ না ছাই, ওই তো ফরফরানিটুকু সম্বল, আর আছে লোক দেখানো ফুটুনি। আমার কাছে এসব বলো না তো। প্রসঙ্গটা তখন সেখানেই চাপা পড়ে গেল। নৌকোয় আসবার পর থেকে ভাতের হাঙ্গামা হয় না, রুটি চলে। আটার ডেলাগুলো থালায় সাজিয়ে রেখে পাটাতনের নিচে বসে বেলুন আর চাকতি তুলে নিয়ে নির্মলা রুটি গড়তে বসল। পাশে বসে সুরপতি গল্প করছিল। ওদিকে গলুইয়ের উপর অন্ধকারে চুপচাপ বসে থেকে লক্ষণ মাঝে মাঝে ঝিমোয়, কখনো বা গুনগুন করে গান গায়, হুঁকোয় দম দেয়। একটা দমকা বাতাস এসে নৌকোটা দুলিয়ে দেয়, ছইটা নড়ে ওঠে, সঙ্গে সঙ্গে বাতিটা কাঁপতে থাকে। তীরে আঘাত লেগে জলের ছলছল শব্দ হচ্ছিল, আর ঝিঁঝি পোকার একঘেয়ে একটানা ডাক। নির্মলা রুটি গড়া প্রায় হয়ে এসেছে। এমন সময় হঠাৎ ওদিকের বোট থেকে নারী কণ্ঠে সঙ্গীত লহরী আরম্ভ হল। উৎকর্ণ হয়ে নির্মলা বললে, হেই, কে গান গায় গো? কে আবার হবে? উনিই হয়তো গান গাইছেন। মেয়েটা? আমার তো তাই মনে হচ্ছে, নইলে আর কি হবে? এই রাতে নৌকোয় নদীর উপর সাহস তো কম না? তা তুমি গিয়ে মানা করে দাও। কারো মানা শুনতে বয়ে গেছে বড়। যার যেমন রুচি, মুরগে সারা রাত চেঁচিয়ে, আমাদের কি? নির্মলা স্তম্ভিত হয়ে গেল। অজানা অপরিচিত জায়গায় তাতে নৌকোয় বসে গলার কালোয়াতি করে এই কোন জাতের মেয়ে মানুষ? তবু যদি ব্রহ্মসঙ্গীত শ্যামা সঙ্গীত একটা কিছু হতো। একেবারে সস্তা থিয়েটারি গলা। সুরপতির কানে কানে বললে, এই, আমার কিন্তু মোটেই ভালো ঠেকছে না। ইঙ্গিতটা ধরতে পেরেও সুরপতি চুপ করে রইল। অনেক রাত পর্যন্ত শুয়ে শুয়ে নির্মলা ব্যাপারটার একটা হিল্লে করতে পারলে না। গান থেমে গেলেও গানের রেশটা কুৎসিত সরীসৃপের মতো তার কানের কাছে কিলবিল করতে লাগল। কথা মতো পরদিন খুব সকালে লক্ষ্য নৌকো ছেড়ে দিল। দূরে ধূসর নীল আকাশের প্রান্তসীমায় জলের ধার ঘেঁষে একটা বড় তারা তখনও দপদপ করছে। লক্ষণ বললে, চট দেখে ফিরে আসতে 1 প্রহর বেলা হবে খুব। একটু হাত চালিয়ে বইটা ফেলো বাপু, ফিরে এসে আবার আমার রান্নাবান্না আছে। ছলছল করে শব্দ করে একটা জেলে ডিঙি পাশ কেটে চলে গেল। সুরপতি বললে, তোমার সব কিছুতেই তাড়া। রান্নাবান্না একদিনের জন্য বন্ধ থাকলে কি মহাভারত অশুদ্ধ হবে? আপাতত চরে পৌঁছানো যাক। কি বলিস লক্ষণ? লক্ষণ সেই কথার উত্তর দেয়নি। মৃদু হেসে শুধু মাথা নাড়ল। তার বাঁ হাতে হুঁকো, বৈঠাটা রেখে ডান হাতে হালটা তখন সে সজোরে চেপে ধরেছে। জায়গাটায় একটা পাক আছে। খানিকক্ষণ পর সুরপতি একদিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, এই ওটা বুঝি লক্ষ্মীপুর ঝিকর ছড়া? হ্যাঁ, বদন ফকিরের দরগা ছিল তো ওই গায়ে। কত রাজ্যের লোক এসেছে ওষুধ নিতে। ফকিরের ওষুধ খেয়ে ব্যায়ামও ভালো হয়ে গেছে কত। তা বদন ফকির অনেকদিন মরে গেছে না? কবে? সেই 22 বাংলায় জলে এক সন্ধ্যায় দরগাটা জলের নিচে তলিয়ে গেল, আর এক সন্ধ্যায় ফকিরও চোখ বুঝল। একটা গান আছে। গুনগুন করে লক্ষণ বদন ফকিরকে নিয়ে রচিত গানের একটা কলি ভাসতে থাকে। গান থামিয়ে লক্ষণও হঠাৎ গম্ভীর হয়ে গেল। ভয়ের কিছু নেই অবশ্য।
তবু নৌকোটা তখন নদীর একেবারে মাঝখানে। চতুর্দিকে পদ্মার দিগন্ত বিস্তৃত বিস্ফারিত জলরাশির কলকল শব্দ। ভয়ে নির্মলার মুখ একেবারে এতটুকু হয়ে গেছে। সুরপতির হাতের মধ্যে নির্মলার একটা হাত। ঢেউয়ের সঙ্গে নৌকো ভীষণ দুলছে টলছে। কোন দিকে যেন স্টিমারের ক্ষীণ ভোঁ শোনা গেল। লক্ষণ বললে, এই গোয়ালন্দর স্টিমার। তারপর ভয়টা কেটে গেল। দেখতে দেখতে মাঝ নদী পার হয়ে নৌকো একদিকে সরে এলো। চোখের সামনে নির্জন নিঃশব্দ বালুচর। পূব দিকে আকাশের রং উঠেছে গোলাপি লাল হয়ে। তীরের বালি ঘেঁষে লক্ষণ নৌকো এনে দাঁড় করালে। সুরপতি বললে, চলো। কোথায়? এই তো চর, একটু ঘুরে দেখবে না? তা তো এখান থেকেই দেখা চলে, নেমে আবার দেখতে হবে নাকি? এবার সুরপতি হাসি সংবরণ করতে পারলে না। তাই অত তোড়জোড় করে চর দেখতে আসা? এসো, বাঘ নেই, কুমিরও নেই এখানে। লক্ষণ পূর্বেই বলেছিল চর দূর থেকে দেখতেই ভালো। কথাটা সত্য। বালির উপর দিয়ে হাঁটবার সময় এমন কোনো নতুনত্ব চোখে পড়ল না। কেবল এখানে সেখানে সাদা আর কালো মাটির ছোপ, কেমন একটা সোঁদা গন্ধ। আর দেখা গেল রাশি রাশি ঝিনুক, শামুক ইতস্তত ছড়ানো। নির্মলার আঁচল ঝিনুকে ভারী হয়ে উঠল। সুরপতি হেসে বললে, তবু দেখছি শেষ পর্যন্ত তোমারই লাভ হলো। কথায় কথায় তারা তখন একটা সরু নালার ধারে এসে গেছে। মানুষের আওয়াজ পেয়ে ফড়ফড় করে কয়েকটা বন্য হাঁস এদিক ওদিকে উড়ে গেল। একটা হাঁস নির্মলার কান ঘেঁষে মাথার উপর দিয়ে পার হয়ে গেল। ঠাট্টা করে সুরপতি বললে, হাত বাড়িয়ে ধরলে না কেন? সামনে কি যেন দেখতে পেয়ে নির্মলা হঠাৎ স্তব্ধ হয়ে গেল। তার দৃষ্টি অনুসরণ করে সুরপতিও দাঁড়িয়ে পড়ল। লক্ষণ এক পাও এগোচ্ছে না। নালার পাশে বালির ঢিবিটার উপর সকলের দৃষ্টি। সেই মেয়েটা, হাতে বন্দুক। চোখাচোখি হতেই বালির ঢিবি থেকে নেমে নিকটে এসে ঘাড় নেড়ে ছোট একটা অভিবাদন জানিয়ে উচ্চকিত হেসে উঠল। আমার শিকার তাড়িয়ে দিলেন, মাত্র নিশানা ঠিক করছিলুম। বিমূঢ় সুরপতির মুখ দিয়ে কথা বেরোনো দূরে থাক, প্রতি নমস্কার জানাতে গিয়েও হাত উঠল না। একপাশে দাঁড়িয়ে নির্মলা কেমন হিমশিম খেয়ে যাচ্ছে। দীর্ঘছন্দ নিটোল নিভাজ গড়ন, কোমরে আঁট করে জড়ানো আঁচলটা, হলদে ছোপ দেওয়া শাড়িতে মেয়েটাকে দেখাচ্ছিল একটা চিতাবাঘের মতন। রাইফেলটা বাঁ হাতে এনে ডান হাত দিয়ে কপালের চুল কানের ওপিঠে ঠেলে সরিয়ে দিতে দিতে বলল, অবশ্যই কাল দু একবার দেখেছি, ওই নৌকো তো অশ্বত্থ গাছে বাঁধা ছিল। সুরপতি আর নির্মলা তাকিয়েই রইল, কোনো কথা বলতে পারল না। চিবুক দুদিকে ঈষৎ চাপা, পুরুষের মতো, একটু ধারালো, শক্ত। বললে, আপনারা এইসব এলেন তো? হ্যাঁ, আমি তো এসেছি অন্ধকার থাকতেই। অপরিচয়ের কুণ্ঠা এ মেয়ে জানে না। কণ্ঠে রূপলি হাসির বান ডেকে গেল। এসে অবধি একটা হাঁস ফেলতে পারিনি, আজ আর পারবো না মনে হচ্ছে, রোদ চড়ে গেল তো। একবার থেমে গম্ভীর হয়ে নদীর দিকে তাকালো। ঘাড়ের রেখায় ফুটে উঠল সতেজ ভঙ্গিমা। আচ্ছা, আসি তবে আজকে, বেলা হলে বাবু আবার রাগ করবেন। চলতে গিয়ে রহস্যময়ী ফিরে দাঁড়ালো। বললে, সুরপতি আর নির্মলার দিকে চেয়ে, যাবেন কিন্তু আমার বোটে দয়া করে একটিবার। মধ্যাহ্নের আকাশের মতন স্বচ্ছ প্রখর চাউনি। শীষ দিতে দিতে বালির উপর দিয়ে তরতর করে সে চরের ওই দিকটায় নেমে গেল। ছোট ডিঙি, কেউ নেই সঙ্গে। নিজের হাতে বইটা ফেলে দেখতে দেখতে মাঝ নদীতে ভেসে পড়ল। নির্মলা অস্ফুট আর্তনাদ করে উঠল। স্তম্ভিত ভাবটা কেটে গিয়ে সুরপতি ফিরে এসেছে তার সহজ স্বাভাবিকতায়। ঠোঁট উল্টে গলায় অদ্ভুত একটা সুর করে বললে, একেবারে তয়ের হয়েছেন, অতিরিক্ত নাই পেয়ে যা হয়। আধুনিক ছ।
নির্মলা ঠোঁট বেঁকিয়ে নিচু স্বরে একটা বিদ্রুপাত্মক মন্তব্য করল। তাই শুনে সুরপতি হো হো শব্দ করে হেসে উঠল। ঢের দেখেছি, এর এমন লেফাপা দুরন্ত উগ্র সংস্কারটাই বুঝি একদিন দেখবার বাকি ছিল। এইসব কাণ্ড কারখানা দেখে বেচারা লক্ষণ একেবারে বেকুব হয়ে গেছে। নৌকোয় করে ফিরবার পথে নির্মলা ফিসফিস করে বললে, এই বাবুটি কে গো, ওই যে বলে গেল? হবে আর কেউ, দু একজন ওরা সঙ্গে নিয়ে সবসময় ঘোরাফেরা করেন। নির্মলার মনে পড়ল কাল রাতে গানের কথাটা। উভয়ে খানিকক্ষণ চুপ করে থাকে। লক্ষণ ঝপাঝপ বৈঠা ফেলে। নৌকো চলেছে হেলে দুলে। পদ্মার বিস্তৃত বক্ষ জুড়ে তরঙ্গে তরঙ্গে চলেছে প্রভাত সূর্যের কোটি বন্দনা গান। একটা চিল শোঁ করে লক্ষণের মাথা ঘেঁষে একদিকে উড়ে গেল। সুরপতি বললে, আমরা আধুনিক, সুতরাং মেমের মতো মেয়েদের চুল রাখবো, সিগারেট খাওয়াতে শেখাবো, তারা ঘোড়ায় চড়বে, রেস খেলবে, পুরুষ বন্ধু নিয়ে হুল্লোড় করবে। কি কাণ্ড! কৌতূহল মানুষের রক্তগত। বিদ্বেষ বা বিতৃষ্ণা যতই পোষণ করুক, বোটের ভিতরে একবার উঁকি না দিয়ে তারা থাকতে পারলে না। ও পক্ষ থেকে আর কিছু না হোক মৌখিক শিষ্টাচারের অভাব হবে না, এ তারা পূর্বান্নেই ধরে রেখেছিল। বাস্তবিক তাই হল। অভ্যর্থনায় অবারিত হয়ে উঠল মেয়েটা। বোটের ভিতরে এসে নির্মলা ও সুরপতি অবাক হয়ে গেল। ছোটোখাটো একটা সংসার, সাজানো গোছানো, মেয়েটির চোখের তারার মতো উজ্জ্বল ও পরিচ্ছন্ন। দুদিকের জানলায় নীল পর্দা প্রশান্তির নীল অঞ্জনের মতো ঘরের আবহাওয়াকে এনেছে নিবিড় করে। সুরপতি ও নির্মলাকে পাশাপাশি দুটো চেয়ার দিয়ে মেয়েটা ওদিকে খাটের শিয়রে গিয়ে দাঁড়ালো। পাশ ফিরে ভদ্রলোক শুয়েছিলেন। ঝুঁকে প্রায় তার কানের কাছে মুখ রেখে মেয়েটি জোরে জোরে বললে, ওরা এসেছেন, স্বামী স্ত্রী। ভদ্রলোক ধীরে ধীরে এপাশে সুরপতি ও নির্মলার দিকে মুখ করে ফিরে শেষে শোয়া থেকে হয়তো উঠবার চেষ্টা করছিলেন। মেয়েটি তাড়াতাড়ি ধরে সাহায্য করলে। পিঠের দিকে একটা বালিশ দাঁড় করিয়ে দিলে ভদ্রলোক তাতে ঠেস দিয়ে বসে হাঁপাতে লাগলেন। মেয়েটি বলল, উনি অসুস্থ। সুরপতি একটু ইতস্তত করছিল। কারণটা কথাটা জিজ্ঞাসা করবার জন্যে বলতে গিয়েও হঠাৎ থেমে গেল। নির্মলা চমকে উঠল। লোকটার একটা হাত কাটা, বাঁ পাটা হাঁটু অবধি এসে থেমে গেছে। অত্যন্ত অস্পষ্ট মৃদু কণ্ঠস্বর। বললেন, সকালবেলা নীলিমা আমাকে বলছিল এসেছেন, বড় সুখী হলুম। এই পদ্মায় বেড়াচ্ছেন বুঝি? উদাস নিষ্প্রভ দুটি চক্ষু। কথার উত্তর দেবার সহজ সৌজন্য সুরপতি এবং নির্মলার লোপ পেয়ে গেছে। অসহায় পঙ্গু দেহখানার দিকে তারা তখনও বিমূঢ়ের মতো চেয়ে। খানিকক্ষণ পর সুরপতি প্রশ্ন করলে, কি করে এমনটা হলো? একটা ক্রেন পড়ে। সালটা 1933। আমরা বিশাখাপত্তনমে। বিলেত থেকে ফিরে আসবার পর ওকে ওখানেই প্রথম চিফ ইঞ্জিনিয়ার করে পাঠানো হয়। হ্যাঁ, আর সেটা আমাদের বিয়ের প্রথম বছর। ভদ্রলোক উৎকর্ণ হয়েছিলেন, মাঝখানে কথাটা জুড়ে দিলেন। সুরপতি এবং নির্মলা আবার সমস্বরে অস্ফুট ধ্বনি করল, হ্যাঁ তাই বলি, হয়তো আমি তোমার জীবনে অকল্যাণ এনেছিলাম। ছি ছি, এমন কথা বলো না নীলিমা। ভদ্রলোক একটু উত্তেজিত হয়ে সামনের দিকে ঝোঁকবার চেষ্টা করতেই নীলিমা তাড়াতাড়ি ধরে ফেলে সান্ত্বনা দিতে লাগল। না না, তোমার মাঝে মাঝে ওই কথাটা আমায় কি যে বাজে। আচ্ছা
আর বলবো না। না, আর বলো না। সেই থেকে একটু বুকের দোষ হলো। ডাক্তারের আদেশ, গ্রাম তার চেয়ে ভালো নদীতে গিয়ে থাকুন। তাই আজ 3 বৎসর হলো নৌকোয় আছি। ভদ্রলোক বলে উঠলেন, পদ্মায় ভেসে বেড়ালেই কি শরীর ভালো থাকে, না কেউ বেঁচে ওঠে? ওর অজস্র প্রাণশক্তি আমাকে ধরে রেখেছে। মেয়েটি নিরুত্তর। সুরপতি ও নির্মলা গভীর নিঃশ্বাস ফেলল। বিদায় নিয়ে উঠে আসবার সময় বোটের দরজা পর্যন্ত মেয়েটি এগিয়ে এলো। আপনাদের পেয়ে বেশ কাটল, কিন্তু সময়টা উনি যদি দেখতে পেতেন আরও সুখী হতেন। তার মানে? কি বলছেন আপনি? হ্যাঁ, নার্ভে চোট লেগে ওর চোখ দুটো নষ্ট হয়ে গেছে। সন্ধ্যার সঙ্গে সঙ্গেই নৌকো ছেড়ে দেওয়া হলো। ছইয়ের বাইরে দাঁড়িয়ে হাত ধরাধরি করে সুরপতি ও নির্মলা এক দৃষ্টে চেয়ে রইল সেই সাদা ধূসর বোটটার দিকে, আর কান পেতে রইল। নারীকণ্ঠের অপূর্ব সঙ্গীত লহরী সেখান থেকে তখন উঠে আসছিল। জীবনের তীরে দাঁড়িয়ে সে মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছে। আজকের গল্প এখানেই শেষ করছি। আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।